1957 সালের পলাশীর যুদ্ধ ঠিক কেন হয়েছিল? নিঃসন্দেহে এর কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে, এবং ইতিহাসের যে কোনো ঘটনাই হাজার বছরের ঐতিহাসিক পরম্পরার অংশ। কিন্তু আজকের আলোচনা শুরু করবার জন্য আমি 1957 সালের এই যুদ্ধের ঠিক 100 বছর আগের যে সময়কাল, সেখানে দৃষ্টি নিবদ্ধ করতে চাই। আমি খালেদ খান ভাইয়ের কাছে প্রথমেই জানতে চাইব, পলাশীর পূর্বের 100 বছরের সেই কারণগুলোর একটু ইতিহাস। আর আমি আরো জানতে চাই, নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সুস্পষ্ট দ্বন্দ্বগুলো কি ছিল, আর ঠিক কি কারণে নবাবের সাথে ইংরেজদের এই মতভেদ দেখা দেয়। খালেদ ভাই। ধন্যবাদ সাজিয়া। শুভেচ্ছা সবাইকে। দুঃখিত যে একটু অপেক্ষা করতে হলো সবাইকে। তো পলাশীর প্রেক্ষাপট বলতে গেলে প্রথমেই আমাদের চলে আসে বাংলার প্রাচুর্যের কথা বা বাংলার সম্পদের কথা। পলাশী পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যা এই ট্রায়াঙ্গলটি ছিল অত্যন্ত সম্পদশালী। যেমন মুর্শিদাবাদ, রাজশাহী ছিল সিল্কের জন্য প্রসিদ্ধ, ঢাকা সোনারগাঁও ছিল মসলিনের জন্য বিখ্যাত, পাটনা ছিল ধাতব সামগ্রীর জন্য অত্যন্ত নামকরা একটি জায়গা, আর চট্টগ্রামে হতো জাহাজ নির্মাণ। আর কাশিমবাজার, হুগলি, কলকাতা এই এলাকাগুলো ছিল অলংকার, বস্ত্র, মশলা এসবের জন্য। তো বাংলার এই প্রাচুর্যপূর্ণ অর্থনৈতিক অবস্থা মাথায় রেখে পলাশী নিয়ে বস্তুনিষ্ঠ কোনো আলোচনা সম্ভব নয়। এগুলি ছাড়া এগুলি আমাদের মাথায় রাখতেই হবে যে তখন বাংলার সম্পদের অবস্থা কি ছিল, বাংলার তখন অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তাই আগেভাগেই বাংলার পলাশী পূর্ব অর্থনৈতিক কনটেক্সটটি মনে করিয়ে দিলাম সবাইকে। পলাশীর পরাজয় থেকে আরম্ভ হয় আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আনুষ্ঠানিকভাবে ভারত লুণ্ঠনের সেই কালো অধ্যায়। ইংরেজের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু বাংলার অঢেল সম্পদ লুট করা। রাজনীতি ছিল তাদের একটি কৌশল মাত্র। কিন্তু এই সম্পদ লুণ্ঠনের শুরুটা কোথায়? এর শুরু হয় কিন্তু বিশ্বাস দিয়ে, কিন্তু এর পরিসমাপ্তি আমরা দেখতে পাই হলো বিশ্বাসঘাতকতা দিয়ে। লোভের কাছে হেরে যায় বিশ্বাস। তো চলুন সবাই 5-7 মিনিটের এক ঝটিকা রিওয়াইন্ড করে দেখে আসি ইতিহাসের পাতায় পলাশীর বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার স্বরূপটা কি ছিল। যদিও পলাশীর উৎস এবং ব্যাপ্তি অ্যাকচুয়ালি হাজার বছর ধরে চলমান, কিন্তু আমি বলছি মাত্র পলাশী যুদ্ধের 100 বছর আগের সময় থেকে। 1650 সালে বাংলা সুবেদার ছিলেন শাহ সুজা। তিনি মাত্র বাৎসরিক 3000 রুপির বিনিময়ে ইংরেজদেরকে বাণিজ্য করার সুযোগ দিয়ে দেন বাংলায় শুধু। তারা ইংরেজরা ওই সময় বাৎসরিক 3000 রুপির বিনিময়ে শুধুমাত্র বাংলায় কোনো রকমের কর প্রদান না করে ব্যবসা করার সুযোগ পেয়ে গেল। কিন্তু কেন এই বিশেষ সুবিধা? শাহ সুজা চেয়েছিলেন বাংলায় আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার হোক, বিশ্বের সাথে বাংলার কানেক্টিভিটি বেড়ে যাক। সুজার এই বিশেষ অনুমতিটির ভিত্তি ছিল স্রেফ বিশ্বাস। পরবর্তীতে ইংরেজরাই একই বাৎসরিক ফির বিনিময়ে সমগ্র ভারতে বাণিজ্য করার সুবিধা চেয়ে বসল। এরপরে 1968 সালে আওরঙ্গজেব ইংরেজদের এই আবদারগুলো সরাসরি নাকচ করে দেন। শায়েস্তা খান তখন ছিল বাংলার সুবেদার 1664 থেকে 1676 সাল পর্যন্ত। তখন থেকে ইংরেজরা কিন্তু বাংলার আভ্যন্তরীণ বাণিজ্যে হস্তক্ষেপ করা শুরু করে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে ফেলে কলিকাতা, গোবিন্দপুর এবং সুতানটি নামে 3টি গ্রামের জমিদারি। আস্তে আস্তে কিনে ফেলে কলকাতার আরো প্রায় 38টি গ্রামের জমিদারিও। আবার সেই মনে করিয়ে দিচ্ছি যে উদ্দেশ্য কিন্তু সেই অর্থনীতি, সম্পদ কি করে লুট করা যায়। পরবর্তীতে 1717 সালে মুঘল সম্রাটের এক ফরমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয় দস্তক, যা ছিল এক ধরনের কর প্রদানবিহীন ট্রেড পারমিট। মুঘল সম্রাট সে সময় ছিলেন ফারুক সিয়ার। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য সুবিধাটি দিয়ে দেন অ্যাজ এ গুড উইল গেস্টার। এর প্রেক্ষাপটে কিন্তু ছিল কৃতজ্ঞতা এবং বিশ্বাস। কিন্তু কেন এই কৃতজ্ঞতা? কারণ সম্রাট ফারুক যখন একবার খুব অসুস্থ হয়ে পড়েন,
তখন উইলিয়াম হ্যামিল্টন নামে এক ইংরেজ চিকিৎসক ফারুককে সুস্থ করে তোলেন। হ্যামিল্টনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল খুবই শক্ত। তো কৃতজ্ঞতা স্বরূপ সম্রাট ফারুক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন রকমের কর না দিয়েই বাংলায় ব্যবসা করার অনুমতি দেন। পরবর্তীতে হলো কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তকের অপব্যবহার শুরু করলো যত্রতত্র, বিশেষ করে বাংলার নবাব মুর্শিদ কুলি খানের যাবার পর থেকেই। তো নবাব সিরাজউদ্দৌলার আমলেও চললো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন বহির্ভূত ব্যবসা, এমনকি লন্ডনের কোর্ট অফ ডিরেক্টর হুকুম পর্যন্ত অগ্রাহ্য করলো ইংরেজ নির্লিপ্ত ভাবে। তো কোম্পানির ইংরেজ কর্মচারীরাও দস্তক লাইসেন্সকে নিজের ব্যক্তিগত ব্যবসায় ব্যবহার করতে লাগলো অবলীলায়। তো এসব অপকর্মের মাস্টার মাইন্ড কিন্তু ছিলেন কর্নেল ক্লাইভ। সো ক্লাইভ সম্ভবত 1749 সালে বাংলায় ভ্রমণ করতে আসেন। তিনি বাংলার সেই প্রাচুর্য এবং অঢেল সম্পদ দেখে অত্যন্ত অভিভূত হতেন এবং এতই অভিভূত হয়ে পড়েন যে ধারণা করা হয় ক্লাইভের পরামর্শে পরবর্তীতে কর্নেল স্কট নামে এক ইংরেজ 1752 সালের দিকে এই সম্পদকে কি করে দখল করা যায় তার একটি পরিকল্পনাও করে ফেলে। তো পরিকল্পনা অনুযায়ী ইংরেজরা সিরাজের সেনাপতি মীর জাফর, ব্যবসায়ী অমিত চাঁদ, ইয়াল লতিফের সাথে বন্ধুত্ব করে এবং ব্যাংকার জগৎ শেঠ, দেওয়ান রায় দুর্লভকেও ধীরে ধীরে দলে টেনে নেয় ইংরেজরা। এখান থেকেই নবাবের সাথে দেখা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিক্ততা। প্রেক্ষাপটটা কিন্তু শুরু এখান থেকে, মানে সরাসরি যে কনফ্লিক্ট তার শুরু এখান থেকে। সিরাজের 3টি সুস্পষ্ট দাবি ছিল ইংরেজদের কাছে। কি সেই দাবিগুলো ছিল অবৈধ ফোর্ট উইলিয়াম ছাড়তে হবে, দস্তকর অপব্যবহার কমপ্লিটলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, নবাবের কোনো বিরোধী কারীকেই আশ্রয় দেওয়া যাবে না, যেমন রাজবল্লভের ছেলে কৃষ্ণ দাসকে তখন আশ্রয় দিয়েছিল ইংরেজরা। তো কোনো ধরনের রাগ ঢাক না করেই সিরাজ সরাসরি ইংরেজদেরকে তার অসন্তুষ্টের কথা পরিষ্কার করে জানিয়ে দেন। তখন কলিকাতা ফোর্ট উইলিয়ামের প্রধান ছিলেন রজার ড্রেক। নবাব সিরাজ তার দাবি মেনে নেবার জন্য বিশেষ দূত নারায়ণ সিংকে তখন পাঠান ড্রেকের কাছে ফোর্ট উইলিয়ামে। তো দাবি তো মানা হলোই না, তো ড্রেক করলেন কি, সেই বিশেষ দূতকে অপমান করে ফোর্ট উইলিয়াম থেকে বের করে দিলেন। তো ইংরেজদের এই অপমান সিরাজ একেবারেই সহ্য করতে পারলেন না। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে 1756 সালে দখল করে ফেলেন ফোর্ট উইলিয়াম, বের করে দেন ইংরেজদেরকে কলিকাতা এবং কাশিম বাজার কুঠি থেকে। নবাব ফোর্ট উইলিয়াম দখল করে ফেললে সিরাজের বিরুদ্ধে প্রচার হয় অন্ধকূপের সেই মিথ্যা কল্প কাহিনী। এই মিথ্যা প্রচারের মূল হোতা ছিলেন হলওয়েল নামে আরেক ইংরেজ, যে ড্রেকের পলায়নের পর ফোর্টের দায়িত্বে নিয়োজিত হন। যাই হোক, সেটা অন্য এক কাহিনী, কিন্তু আমি সেই অন্ধকূপের বিস্তারিত বর্ণনায় যাব না এখানে। ফোর্ট উইলিয়াম থেকে বিতাড়িত হয়ে খেপে গেল ইংরেজ। তখন কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসন আর রবার্ট ক্লাইভের নেতৃত্বে নিয়ে আসলো অতিরিক্ত সৈন্য, আবার দখল করে ফেললো ফোর্ট উইলিয়াম। এই দখল করার পরে 1757 সালের ফেব্রুয়ারি মাসে নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হলো একটি সন্ধি, যাকে বলা হয় আলীনগর সন্ধি। এই সন্ধিটি যদিও সুবিধাজনক ছিল খুবই ইংরেজদের জন্য, এবং কিন্তু ইংরেজরা কিন্তু খুব একটা সন্তুষ্ট ছিল না এই সন্ধির পরেও, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল মাছ বিগার ফিশ টু ফ্রাই, এবং এইখানেই আসে সেই প্রাচুর্যের কথা ঘুরে ফিরে গিয়ে। তাদের সেই প্রধান আকর্ষণই ছিল যে বাংলার সম্পদ প্রাচুর্য কি করে লুট করা যায়। কারণ আমি আগেই বলে নিয়েছি যে বাংলা ছিল অত্যন্ত ধনী এবং সম্পদশালী এক অঞ্চল সেই সময়। জাস্ট 2-3 দিন আগে আমাদের স্টে কিউরিয়াস সিসে আমাদেরই পেট্রন সৈয়দ নকিব মাহমুদ, তিনি একটি ছোট্ট ভিডিও করেন 30 সেকেন্ডসের। সেখানে সেই সুন্দরভাবে দেখিয়েছেন যে বাংলায় সেই সময় স্বর্ণ মুদ্রার ভ্যালু কেমন ছিল। একটি স্বর্ণ মুদ্রার ওজন ছিল প্রায় 11.5 গ্রাম, মানে এক বড়ি। এটা পৃথিবীর যে কোনো স্বর্ণ মুদ্রা ছিল সবচেয়ে ওজনদার একটি মুদ্রা। এ থেকেই প্রমাণিত হয় যে বাংলা তখন কত প্রাচুর্যময় ছিল। যাই হোক, তারপর কি ঘটল, এলো পলাশির যুদ্ধ। 1757 সালের 23 জুন, মাত্র 8 ঘন্টায় হেরে গেলেন নবাব সিরাজ ইংরেজদের কাছে। কিন্তু
আমরা কিন্তু পরিষ্কারভাবে জানি ইংরেজরা কিন্তু সামরিক দিক দিয়ে খুবই দুর্বল ছিল নবাবের সৈন্যদের কাছে। তারপরে নবাব হেরে গেলেন কেন? ইংরেজদের ইঞ্জিনিয়ারিং করা সিরাজের ঘনিষ্ঠদের সেই বিশ্বাসঘাতকতা। মনে রাখতে হবে এই বিশ্বাসঘাতককে সাংগঠনিক ভাবে তাদের নিজেদের কাজে লাগাবার জন্যই ইংরেজরা এদেরকে ব্যবহার করে। পলাশির পর এমনকি আজও বিশ্বকে ধারণা দেওয়া হচ্ছে যে ষড়যন্ত্রটি ছিল একান্তই ভারতীয় অরিজিন। That means it was a Indian origin, Indian conspiracy. এতে ইংরেজের কোনো ক্যালকুলেটেড প্লটিং ছিল না। আরো দাবি করা হয় যে ঘটনাক্রমে ইংরেজরা বাংলার ক্ষমতায় চলে আসে, এটাও একটা সম্পূর্ণভাবে মিথ্যে। বিশ্বকে বোঝানো হলো যে সিরাজের পরাজয় ছিল বাংলার নবাবী প্রশাসনের ভারতীয়দের এক আভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা। আরো বলা হলো যে আজও বলা হচ্ছে বিভিন্নভাবে যে সিরাজ ছিলেন একজন অকর্মণ্য নবাব। আদতে কিন্তু সিরাজ ছিলেন অত্যন্ত ধীর এবং কঠিন। আমাদের সবার মনে পড়ে এবং সবাই হয়তো দেখেছি যে আমাদের সেই 50 বছর আগের নবাব সিরাজউদ্দৌলা নামক ছায়াছবিটি, যেখানে আমাদের অভিনেতা আনোয়ার হোসেন সুন্দরভাবে সিরাজউদ্দৌলা সেই ধীর এবং কঠিন চরিত্রকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। এবং এ নিয়েও আমাদের একটি স্টে কিউরিয়াস সিসে রিফাত আহমেদের একটি সুন্দর পোস্ট জাস্ট কিছুদিন আগেও উনি দিয়েছেন। তো আমরা জানি সিরাজ ছিলেন শর্ট টেম্পার, রেগে যেতেন দ্রুত। তার রাজনৈতিক সূক্ষ্মতা বা রাজনৈতিক কূটকৌশল বোঝার ক্ষমতাও ছিল হয়তো সীমিত। তার প্রধান ভুল ছিল সব শত্রুকে একই সাথে একই সময়ে মোকাবেলা করার চেষ্টা। এটা ছিল অ্যাকচুয়ালি হ্যারল্ড লাস্কির ক্লাসিক দ্য গ্রামার অফ পলিটিক্স অনুযায়ী একটি মারাত্মক ভুল। নবাব সেই ভুলটি করেছিলেন। এখনো অনেকে যুক্তি দেখিয়ে বলে থাকেন যে মোগলরা বিদেশি হয়ে শত শত বছর ভারত শাসন করতে পারলে ইংরেজদের 200 বছরের শাসনের সমস্যাটা কোথায়? উদ্দেশ্যর দিক থেকে এই দুই শাসকের গোষ্ঠীর কিন্তু পার্থক্য বিশাল। মোগলরা ভারতবর্ষকে নিজেদের দেশ হিসেবে গ্রহণ করেছিলেন, কিন্তু তারা ভারতের সম্পদ লুট করে আফগানিস্তান, আরব বা তুর্কিতে নিয়ে যান। অন্যদিকে ইংরেজরা করেছে ঠিক উল্টো। তারা ভারতকে কখনো নিজেদের দেশ মনে করেননি, এখান থেকে সম্পদ লুট করে ইউরোপে করেছে শিল্প বিপ্লব, শক্ত করেছে তাদের অর্থনীতি। পরিশেষে আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে বাংলার প্রাচুর্য, মুঘলদের বিশ্বাস, অগাধ বিশ্বাস ইংরেজদের উপর প্রথম দিকে, বাংলার সম্পদের প্রতি ইংরেজদের লোভ এবং ইংরেজ ব্যবস্থাপনায় বিশ্বাসঘাতকতা রচিত হয় পলাশির প্রেক্ষাপট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ খালিদ খান ভাই।